আমি বসের ফ্ল্যাটে ঢুকতেই বস আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সাথে অন্যরকম আচরণ করা শুরু করল। আমি বললাম, স্যার আপনি আমার সাথে এমন অসভ্যতা করছেন কেন? একটু সবুর হন। তখন বস আমাকে বলল, তোর স্বামীর প্রমোশন প্রয়োজন তাই তো, তাহলে আমি তোর কাছে যা চাচ্ছি আমাকে স্বেচ্ছায় তাই দিয়ে দে। আমি বললাম, ঠিক আছে স্যার। এই বলে স্যার আমাকে তার গোপন রুমে নিয়ে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম আফরোজা আরা মিমি। তবে সবাই আমাকে মিমি বলে ডাকে। বর্তমানে আমার বয়স ২৭। তারপরেও আমাকে দেখলে মনে হয় যেন ১৭-১৮ বছরের যুবতী। এমনিতে আমি সব সময় জামা পরে থাকি। কিন্তু মাঝে মাঝে শাড়ি পরে কোনো অনুষ্ঠানে গেলে সবাই শুধু আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর সবাই আমার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে। ছেলেবেলায় আমি খুবই আবেদনময় এবং রোমান্টিক ছিলাম। আমি স্কুলে সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান করতাম। আর এমনিতে প্রকৃতপক্ষে আমি খুব গান পিপাসু ছিলাম। আমার গান শুনে হাজার হাজার ছেলে পেলে আমার সাথে লাইন মারার জন্য পাগল হয়ে যেত। আর আমি যখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতাম, তখন মনে হতো যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। আমার নাচের তালে তালে যুবকরাও নাচত। তারা আমার নাচে মুগ্ধ হতো। আমার ছেলেবেলার একটি ঘটনা বন্ধুরা, তোমাদেরকে বলি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমাদের স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন নৃত্য করছিলাম, তখন সবাই আনন্দ পাচ্ছিল। সেদিন আমি যে গানের সুরে নাচছিলাম, সেই গানটির নাম হলো আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। গানটির পারফরম্যান্স দারুণ হয়েছিল। সেদিন গান শুনে আমার স্কুলের এক বাংলা বিভাগের সহকারী শিক্ষক আমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস এবং ধন্যবাদ জানালো। এবং এও জানালো যে সে আমার গান শুনে খুব মুগ্ধ। এবং কথার এক ফাঁকে সে আমাকে বলে ফেলল যে আমাকে নাকি তার খুব ভালো লাগে। কিন্তু আমার স্কুলের বাংলা বিভাগের শিক্ষক, উনি তেমন একটা খুব ভালো লোক ছিলেন না। উনি সত্যিকার অর্থে রোমান্টিক হ্যান্ডসাম ছিলেন বটে, কিন্তু উনি ছিলেন নারীলোভী। শুনেছি সে বিভিন্ন মেয়েদেরকে পুটিয়ে তার উদ্দেশ্য সফল করে, তারপর ছেড়ে দেন। আর এমনিতেও আমার স্কুলের এই বাংলা বিভাগের শিক্ষক মাঝে মধ্যে আমাকে বাজে ইঙ্গিত করত। আমি বুঝেও না বুঝার ভান করে থাকতাম। কিন্তু সেই দিন সে আমাকে প্রকাশ্যে অনেক কিছু বলে ফেলল। তারপরও মনে মনে ভাবলাম, সে আমার শিক্ষক, তাকে তো আর আঘাত দিয়ে কথা বলা যাবে না। তাকে কৌশলে শিক্ষা দিতে হবে। মনে মনে ভাবলাম, আমাকে তার সাথে প্রেমের অভিনয় করতে হবে। কিন্তু সতর্ক থাকতে হবে, যেন সে আমার কোনো ক্ষতি না করতে পারে। এভাবে তার সাথে আমার প্রেমের অভিনয় চলতে থাকে। এবং মাঝে মধ্যে সে আমাকে বিভিন্ন ধরনের অফার করত এবং ফাঁদে ফেলার চেষ্টা করত। কিন্তু তার এই লোভনীয় অফারের মধ্যে আমি কখনই পড়ি নাই। এইভাবে দেখতে দেখতে আমাদের এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল। পরীক্ষা দিয়ে দিলাম। তারপর স্কুল থেকে বিদায় নিয়ে চলে এলাম। এরপর থেকে ওই শিক্ষকের সাথে আমার তেমন বেশি যোগাযোগ হয় নাই। কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলা। এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেলাম। খুব ভালো মানের রেজাল্ট পেয়ে মনটা খুব ভালো এবং শান্ত হয়ে গেল। আমার রেজাল্টের কথা শুনে আমার বাবা মা সবাই খুশি হলো। পড়ালেখার প্রতি সত্যিকার অর্থে আলাদা একটা ইমপ্রেশন জেগে উঠল। রেজাল্ট পেয়ে আমি একটা ভালো নামকরা সরকারি কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে শুরু করলাম। কিছুদিন পর আমার একটা ছেলের সাথে পরিচয় হলো। তার নাম মইনুল হোসেন। ছেলেটা আমার সাথে একসাথে পড়ালেখা করে। খুবই স্মার্ট এবং হ্যান্ডসাম। প্রথমে তার সাথে আমার বন্ধুত্ব, তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেমের সম্পর্কে গড়িয়ে গেল। বুঝতেই পারি নাই যে আমি এভাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাব। কিভাবে যে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারি নাই। এখন সে আমার জন্য অন্ধের মতো পাগল হয়ে থাকে সব সময়। আমিও তার জন্য সব সময় অপেক্ষা করি। এক কথায় তাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় হয়ে গেল। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এই 2টি বছর তার সাথে আমি চুটিয়ে প্রেম করলাম। যার ফলে তার আর আমার দুজনেরই রেজাল্ট খুব খারাপ হয়ে গেল। মইনুলের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু তারপরেও তাকে যে আমি ভালোবেসে ফেলেছি,
তাকে ছাড়া আমার বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। আর মইনুলের পারিবারিক অবস্থা খারাপ ছিল বিদায় আমার ফ্যামিলি তাকে কোনোভাবে কোনোদিনই মেনে নিবে না। ভাবতে লাগলাম এখন কি করা যায়। তাছাড়াও মইনুল আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। তা না হলে সে নাকি অন্য কিছু করে বসবে। সবকিছু ভেবে আমি সিদ্ধান্ত নিলাম, যদি আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলি তাহলে হয়তো আর কোনোদিন পাব না। কিন্তু আমার বাবা মা যদি আমাকে এখন ফেলে দেয়, কিন্তু কিছুদিন পরে হলেও আমি তাদেরকে পাব। তারা আমাকে ছেড়ে যেতে পারবে না। তাই মনে মনে স্থির করলাম মইনুল আর আমি পালিয়ে বিয়ে করে ফেলব। এসব মনে মনে ভেবে তারপর একদিন আমি মইনুলকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। সে আমার সিদ্ধান্তে রাজি হয়ে গেল। সে তো আগে থেকেই রাজি। তারপর আমরা পালিয়ে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর আমরা আমাদের বাবা মাকে না বলে ঢাকায় চলে আসলাম। শুরু করলাম আমাদের জীবন যুদ্ধ। কিছু টাকা পয়সা আমি এবং সে সাথে নিয়ে এসেছিলাম। তাতে কিছুদিন চললাম। আস্তে আস্তে আমরা বাড়ি থেকে যে টাকা এনেছিলাম প্রায় শেষের পথে। তারপর আমি মইনুলকে বললাম, কি গো এখন তুমি একটা চাকরি নেও, আর তা না হলে আমরা কি করে চলব। মইনুল আমার কথা মতো সে ঢাকায় একটি বিদেশি কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি নিল। এইভাবে আমাদের দিন ভালোই চলতে লাগলো। এই কোম্পানিতে চাকরি করতে করতে মইনুলের প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পর একদিন হঠাৎ করে সে অফিস থেকে এসে আনন্দের সহিত আমাকে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলল, প্রিয় মিমি, আগামীকাল আমাদের কোম্পানির বর্ষপূর্তি অনুষ্ঠান। এই নাও ইনভাইটেশন কার্ড। আর এই জন্য আমাদের প্রতিষ্ঠানের এমডি মহোদয় আমাদের প্রত্যেককে সপরিবারে দাওয়াত করেছেন। আগামীকালকে তুমি রেডি থেকো। তুমি আর আমি একসাথে যাব, সেখানে অনেক মজা হবে। আর শোনো, তুমি আগামীকালকে শাড়ি পরে খুব সুন্দর করে সাজুগুজো হয়ে যেতে হবে। বোঝো না, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। সেদিন শাড়ি পরা অবস্থায় আমাকে দারুণ লেগেছিল। আমি অনুষ্ঠানে যেতেই আমার স্বামীর কোম্পানির বস বারবার আমার দিকে তাকাচ্ছিল। আর কি যেন ভাবছিল। তার থাকানোতেই মনে হলো যেন অন্য কিছু রহস্য খুঁজে পাওয়া যাচ্ছে। যখন আমরা অনুষ্ঠান শেষে চলে আসব, তখন আমার স্বামী তার বসের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে দিল। তার বস আমার সাথে হ্যান্ডশেক করতে চাইল। আমি কি করব, আনুষ্ঠানিকতা বজায় রাখতে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করলাম। তারপর আমরা বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমার স্বামী অফিস থেকে ফিরে আসলেন, এবং ফিরে আসার পর বুঝতে পারলাম তার মনটা খুব খারাপ। তাকে দেখে খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি বললাম, কি হয়েছে তোমার? আমি কি জানতে পারি? সে আমাকে উত্তর দিল, এসব তোমার জেনে লাভ নেই। কারণ তোমাকে বললেও কোনো কাজ হবে না। কারণ এটা আমার অফিসিয়াল প্রবলেম। তারপরেও আমি বললাম, প্লিজ মইনুল, আমাকে একবার বলেই দেখো না। যদি আমি তোমাকে কোনো না কোনো ভাবে হেল্প করতে পারি। আর যদি হেল্পও নাও করতে পারি, তাহলে তোমাকে তো পরামর্শ হলেও দিতে পারবো। তারপর আমার স্বামী রেগে গিয়ে বলল, সবই আমার কপাল। আমি 2 বছর কাজ করার পরেও কোম্পানিতে আমার প্রমোশন হয় না। আর অন্যজন 6 মাস কাজ করে তার প্রমোশন নিয়ে নিল। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? সবই আমার কপাল। আমি বললাম, শোনো মইনুল, চিন্তা করো না। তোমারও একদিন প্রমোশন হবে। তোমার কলিগ হয়তো কাজ করেছে, সেই জন্যই তার প্রমোশন হয়েছে। আর তুমি হয়তো ভালো কাজ করতে পারো নাই, সেজন্য তোমার প্রমোশন হয় নাই। তারপর আমার স্বামী আমাকে বলল, মিমি, এটা তোমার ভুল ধারণা। আমি কাজ ঠিকই করি, কিন্তু আমার কাজের কোনো মূল্যায়ন পাইনি। এখানে অন্য ব্যাপার মিমি। তোমাকে যে আমি কি করে বোঝাই, আমি বুঝতেছি না। আমি বললাম, কি ব্যাপার, একটু খুলে বলো তো দেখি আমাকে। তারপর আমার স্বামী বলল, যদিও বিশ্বাসটা তোমাকে বলো আমার উচিত না, তারপরও আমি বাধ্য হয়ে তোমাকে বলছি। এখানে অন্যরকম রহস্য আছে। আমার কলিগের প্রমোশনের পিছনে অন্যরকম রহস্য রয়েছে। আমি বললাম, কি রহস্য, একটু খুলে বলো। তারপর সে বল, মিমি, যদিও বিষয়টা বলতে তোমার কাছে আমার লজ্জা করছে, কিন্তু তারপরও আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আমার বস একটু অন্যরকম টাইপের মানুষ, মানে নারী লোভী। সেদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার বস আমার কলিগের বুকে দেখেছিল। তারপর তার বুকে নিয়ে একদিন পার্টি করতে পেরেছিল, যার কারণে আমার কলিগের প্রমোশন হয়েছিল। আমি মইনুলের কথা শুনে তো হয়ে গেলাম।
আর মনে মনে ভাবলাম এটা কিভাবে সম্ভব, স্বামী ছাড়া অন্য কারো সাথে ভাবতেই ঘৃণা লাগতেছে। কিছুক্ষণ পর আমার স্বামী একটু নীরব থেকে বলল যে, মিমি, আগামী মাসে মনে হয় আমার চাকরিটা আর থাকবে না। আমি বললাম, কেন? তখন আমার স্বামী আমাকে বলল, মিমি, সেদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার বস তোমাকে দেখেছিল। আর সেদিন থেকে সে তোমার প্রতি নজর দিয়ে রেখেছে। বস বলে দিয়েছে, যদি তোমাকে নিয়ে বস 4-5 রাতের জন্য পার্টি করতে না পারে, তাহলে আমার চাকরিটা শেষ। আর পদোন্নতি তো হবেই না। এখন এই জন্য মিমি আমি খুব চিন্তায় আছি। মিমি, চাকরিটা না থাকলে আমরা চলব কি করে? আমাদের স্বপ্ন তো আর পূরণ হবে না। স্বামীর এমন অবস্থা দেখে আমার উপর যেন মাথা ভেঙে পড়ল। আমি আমার স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তারপর আমি অনেকক্ষণ ভেবে আমার স্বামীকে বলতে লাগলাম, দেখো মইনুল, শুধু তোমার উপর ভিত্তি করে আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে চলে এসেছি, শুধু তোমাকে খুশি খুশি করার জন্য। আর তুমি চাইলে তোমার জন্য আমি যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করব না। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তোমার বসের সাথে পার্টিতে যেতে রাজি আছি। আমার মুখ থেকে এমন কথা শুনে আমার স্বামীর চেহারা অনেকটা মলিন হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগল, হায়রে পৃথিবী, প্রমোশনের জন্য চাকরি বাঁচাতে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। তারপরেও আমাকে এই কাজটা করতে হচ্ছে, কারণ চাকরিটা হারালে আমাদের চলাফেরা দায় হয়ে যাবে। তারপর আমার স্বামী আমাকে বলল, তুমি যদি চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, তারপরও তুমি একটু ভেবেচিন্তে আমাকে জানাও। যাই হোক, আমি সারা রাত মইনুলের কথাগুলো ভাবলাম। আর খুব ভাবার পরে মইনুলের কথায় রাজি হলাম। পরের দিন আমি মইনুলকে বললাম, আমি রাজি, তুমি তোমার বসের সাথে কথা বলে ডেট ফিক্স করো। মইনুল খুব খুশি হয়ে আমায় একটু আদর করে অফিসে গেল। রাতে অফিস থেকে ফিরে মইনুল বলল, কাল বিকেল 4টায় বস গাড়ি পাঠাবে। তুমি একটা ভালো ড্রেস পরে নিও। আর তোমায় বসের সাথে 5 দিন সময় দিতে হবে, কারণ বস তাই চাই। আর হ্যাঁ, মনে করে তুমি একটু পার্সোনালি ফ্রেশ হয়ে নিও। মনে রেখো, তুমি যত ভালোভাবে বসকে খুশি করতে পারবে, আমাদের ততই ভালো হবে। আমি বললাম, তুমি চিন্তা করো না, তোমার বসকে খুশি করে নিজের হাতে তোমার প্রমোশনের চিঠিটা নিয়ে আসব, সাথে আরও অনেক কিছু নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না। যথারীতি পরের দিন গাড়ি এলো। আমি একটা পাতলা শাড়ি পরে মেকআপ দিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িটা নিয়ে গেল বসের ফ্ল্যাটে, ফ্ল্যাট নম্বর 201। বস নিজে এসে দরজা খুলল। আমি একটা বিষাক্ত হাসি দিলাম আর উনিও হাসি দিয়ে বলল, আসুন। ফ্ল্যাটটা খুব সুন্দর, একটা চেয়ারে গিয়ে বসলাম। বস বললেন, আপনি জানেন আমি আপনার থেকে কি চাই? আমি বললাম, হ্যাঁ জানি, আমার সাথে আপনি 5 দিন একান্তে সময় পার করতে চান। বস বললেন, ঠিক, যদি এই 5 দিন আপনি আমায় খুশি করতে পারেন, তাহলে আমি আপনার স্বামী মইনুলের প্রমোশনের চিঠিটা এখানেই লিখে আপনাকে দিয়ে দেব। আমি খুশি হয়ে বললাম, আমি রাজি, মইনুলের প্রমোশনের জন্য আপনি যা বলবেন আমি তাই করব। এই 5 দিন আমি আপনার হয়ে গেলাম। আপনি আমাকে যা মন চায় তা করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। তারপর আমি দেখলাম, বস আমার দিকে এমনভাবে চাহনি দিল, তা দেখেই আমার মনের ভিতর উতাল পাতল হতে শুরু হতে লাগল। কিছুক্ষণ পর সে আমাকে হাতে ইশারা করল, তার পাশে গিয়ে বসতে। আমি তার পাশে গিয়ে বসলাম। তার পাশে আমি বসার সাথে সাথেই সে আমার সাথে এক ভিন্ন রকম আচরণ করতে শুরু করল। তার আচরণ দেখে তো আমি পুরোই অবাক। তারটা যে এত শক্তিশালী তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম। তার কাজ করার কি কৌশল! জানি না কত কাজ করার ফলে তার এত অভিজ্ঞতা হয়েছে। কি বলবো বন্ধুরা, প্রথম দিন আমি তার সাথে কাজ করার পর আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে। হালাই বিদেশিদের মতো আমাকে যে জাদু দেখাইছে, আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। তবে একতা সত্য, সে 5 দিনে আমাকে যে সুখ দিয়েছিল, আমার স্বামী মনে হয় 2 বছরের সে আমাকে এত সুখ দিতে পারে নাই। যাই হোক বন্ধুরা, অবশেষে তার সাথে আমার 5 দিন কাজ করা সম্পূর্ণ হলে সে তখন খুশি হয়ে আমার স্বামীর প্রমোশন লেটারটি আমার হাতে ধরিয়ে দিলে এবং আমার কাজে খুশি হয়ে আমাকে সে কিছু টাকা বোনাস দিয়েছিল। এখন আমার স্বামী ওই কোম্পানির ম্যানেজার। আমরা এখন খুব সুখেই আছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। পরিশেষে বন্ধুরা আমি বলবো, বিপদে পড়লে মানুষকে অনেক কিছু করতে হয়, যা অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞানের বাইরে চলে যায়।
কিছু কিছু ঘটনা মানুষের চিন্তা শক্তির বাইরে থাকলেও অনেক সময় তা সত্যই প্রমাণিত হয়। আমার ঘটনাটি ঠিক সেই রকমই একটি ঘটনা। তবে মানুষকে অবশ্যই বিপদে পড়লেও সাবধানতা অবলম্বন করা উচিত। নিজের অস্তিত্ব, নিজের ইজ্জত সম্মান কাউকে বিলিয়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।